আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অটো পাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মিলন। জনগণের সেবক হিসেবে কাজ করব বললেন ধর্মমন্ত্রী। সড়কে চাঁদা নিয়ে পরিবহন মন্ত্রীর বক্তব্যে যা বললেন তাসনিম জারা। পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ। সর্বশেষ জানাবো মসজিদুল আকসায় মাত্র 10,000 ফিলিস্তিনিকে জুম্মার অনুমতি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অটো পাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মিলন। সদ্য দায়িত্ব নেওয়া শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, মপ করে পরীক্ষা বন্ধ করে দেয়া অটো পাস নেওয়া কখনোই কাঙ্ক্ষিত ছিল না। বর্তমান সরকার এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি দ্বিতীয় কার্যদিবসে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন, এসব কেন হয়েছে সেগুলো নিয়ে আমরা পুরনো গল্পে যাব না, তবে আমাদের যেই ভীষণ মিশন সেটা ইশতেহারে ছিল। আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী লিখিতভাবে আবারও সেটা পড়ে শোনালেন। আমরা সেটাকে সামনে রেখে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করব। ইতোমধ্যেই যে সকল ডিপার্টমেন্ট আছে সেগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছি। এসএসসি পরীক্ষা নিয়ে তিনি বলেন, প্রশ্নপত্র হয়ে গিয়েছে, সেটা ডিস্ট্রিবিউশনে যেন কোনো সমস্যা না হয় এবং পরীক্ষা নিয়ে যেন কোনো ঝামেলা না হয় সে বিষয়ে আমরা কথা বলেছি। পরবর্তীতে আমরা আরও ব্যাপক আলোচনায় যাব। একই মন্ত্রণালয়ে আবারও দায়িত্ব পালন করা নিয়ে আহসানুল হক মিলন বলেন, 2001 সালে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয় তখন বরিশাল বোর্ড বানিয়েছিলাম। সেটার প্রধান করেছিলাম একটি পাবলিক স্কুলের প্রিন্সিপালকে। তখন বিসিএস শিক্ষা প্রশাসনের নেতারা এসে বলল যে আমি নাকি ট্রেডিশন ব্রেক করেছি, অর্থাৎ সরকারি শিক্ষকের মধ্য থেকে নিতে হবে, এটা ট্রেডিশন, বাট দ্যাটস নট আ রুল। তো তখন দুপুর 12টা বিসিএস শিক্ষক সমিতি, যেটা আমাদের ছিল অ্যাসোসিয়েশন, সেটা তখন বিগত রাজনীতির কভারই ছিল। আমি তাদের বললাম যে আপনি তো এই ডিপার্টমেন্টে শিক্ষকতা করতে এসেছেন, নিশ্চয় ব্ল্যাকবোর্ড, চক অ্যান্ড ডাস্টার নিয়ে পড়াবেন ছাত্রকে। বোর্ডগুলোতে কোনো ক্লাসরুম আছে, চক অ্যান্ড ডাস্টার, ব্ল্যাকবোর্ড আছে? বলল না। তাহলে সেটা কি? সেটা অ্যাডমিনিস্ট্রেশন। তো আমার তো দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন চালানো, আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো, আপনি যান শিক্ষকতা করবেন। কোথায় ব্ল্যাকবোর্ড, চক অ্যান্ড ডাস্টার এবং আপনার ছাত্র শিক্ষার্থী রয়েছে সেখানে যান। আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে তিনি বলেন, আপনাদের দাবি দেওয়া যা আসে আমরা তা দেখব। রাজপথ দখল করে কোনো দাবি দেওয়া আদায়ের প্রয়োজন নেই। আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না। আমরা তাদের পক্ষেই থাকি, কেননা তারা তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গেছে এবং পেয়ে যাবে এবং সেভাবেই তারা কাজ করবে। তিনি বলেন, বিগত সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে আমার বিরুদ্ধে কেউ বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ করতে পারেনি। এটা শিক্ষা মন্ত্রণালয়ে বাকি 10টা মন্ত্রণালয়ের মতো না। বিদ্যমান কারিকুলাম থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা কারিকুলাম রিভিউ করব, যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা করব। এখানে আমাদের এনসিটিভির এক্সপার্ট যারা আছেন তাদের মধ্যে কিছুটা সমন্বয় সাধনের বিষয় আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। জনগণের সেবক হিসেবে কাজ করব বললেন ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন বলেছেন, আমি জনগণের সেবক, জনগণের সেবক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি তার মর্যাদা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। পরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। ধর্ম যার যার রাষ্ট্র সবার উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে এদেশে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছেন। এর সাম্প্রদায়িক সৌহার্দ্যকে আমরা আরও নিবিড় অটুট করতে চাই। সবার ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুসলিমদের জানমাল ও ইজ্জত তোমাদের কাছে আমানত, আর যে আমানতের খেয়ানত করলো সে তো মুসলমানই থাকলো না। মহানবী সাল্লাল্লাহ এর এই হাদিসের অনুসরণে সরকার সব মানুষের জানমালের নিরাপত্তা বিধানের সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেবে। ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশের চেয়ারম্যান বিশপ ফিলিপ পি অধিকারীর নেতৃত্বে এ সময় অন্য খ্রিস্টান নেতারা উপস্থিত ছিলেন। সড়কে চাঁদা নিয়ে পরিবহন মন্ত্রীর বক্তব্যে যা বললেন তাসনিম জারা। সড়কে চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবির দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ডাক্তার তাসনিম জারা।
তিনি বলেছেন, মন্ত্রী যাকে সমঝোতা বলছেন বাস্তবে তা চালকদের ওপর চাপিয়ে দেয়া একটি অবৈধ পদ্ধতি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে দেয়া এক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে গেলে চালকদের বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সংগঠন বা গোষ্ঠীকে টাকা দিতে হয়। একে যদি সমঝোতা বলা হয় তাহলে একটি অনিয়মকে বৈধতার ভাষা দেয়া হচ্ছে। তিনি লিখেন, সড়কের চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। ওনার এই বক্তব্য নিয়ে আমার কিছু মন্তব্য প্রশ্ন রয়েছে। মন্ত্রী যেটিকে সমঝোতা বলছেন তা বাস্তবে চালকদের উপর চাপিয়ে দেয়া একটি পদ্ধতি। কোনো চালক যখন নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে যান তখন তাকে নির্দিষ্ট সংস্থাকে টাকা দিতেই হয়। একে সমঝোতার মোড়ক দেয়া মানে হলো একটি অনিয়মকে বৈধতার ভাষা দেয়া। এই অবৈধ লেনদেনের সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের পকেটে। বাস ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ সড়কের এই অলিখিত চাঁদা। পণ্যবাহী ট্রাক থেকে এভাবে টাকা আদায়ের ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়। শেষ পর্যন্ত এই অর্থ পরিশোধ করেন সাধারণ যাত্রী ও ভোক্তাই। সাবেক এই এনসিপি নেত্রীর মন্তব্য, মন্ত্রী নিজেই বলেছেন, যখন যে দল ক্ষমতায় থাকে তাদের আধিপত্য থাকে। তাহলে কি আমরা ধরে নেব এই অর্থ আদায় প্রক্রিয়া রাজনৈতিক ক্যাডারদের পৃষ্ঠপোষকতার একটি মাধ্যম? যদি তা না হয় তাহলে এর স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। তাসনিম যারা বলেন, রাস্তায় টাকা তোলা বন্ধ করুন। যদি মালিক বা শ্রমিক সমিতির কল্যাণ তহবিলে অর্থের প্রয়োজন হয় তাহলে তা আনুষ্ঠানিক ও স্বচ্ছ পদ্ধতিতে আদায় করা হোক। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা বার্ষিক রেজিস্ট্রেশন ফির সাথে যুক্ত করে এই অর্থ সংগ্রহ করা যেতে পারে। তিনি আরো বলেন, যে কোটি কোটি টাকা তোলা হচ্ছে তার পূর্ণাঙ্গ অডিট নিশ্চিত করুন, প্রকাশ করুন এই অর্থ আসলে কার কল্যাণে ব্যয় হচ্ছে। সাধারণ চালক শ্রমিকের জন্য নাকি কোনো গোষ্ঠী বা ব্যক্তির পকেটে। এই অর্থ শেষ পর্যন্ত আসে সাধারণ মানুষের কাছ থেকেই। এটি চালক বা মালিকের ব্যক্তিগত অর্থ নয়, এটি যাত্রী ও ভোক্তার উপর চাপিয়ে দেয়া ব্যয়। সরকারের দায়িত্ব সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আপনারা অনিয়মকে অলিখিত বিধি হিসেবে স্বীকৃতি দিয়ে আমাদের হতাশ করবেন না। পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ। পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি এক সতর্ক বার্তায় তিনি বলেছেন, ইরানে অবস্থানগত পোলিশ নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করা উচিত। তিনি সতর্ক করে বলেন, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা বেড়ে যাওয়ায় দেশটিতে যে কোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি হলে কয়েক ঘন্টার মধ্যে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আর সম্ভব নাও হতে পারে। ট্রাম্প বলেন, অনুগ্রহ করে অবিলম্বে ইরান ত্যাগ করুন এবং কোনো অবস্থাতেই দেশটিতে যাবেন না। ট্রাম্পের এই সতর্কতা এসেছে বুধবার প্রকাশিত মার্কিন গণমাধ্যম এক্সিওসের একটি প্রতিবেদনের পর। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা সাধারণ মার্কিনীদের ধারণার চেয়েও অনেক বেশি এবং কয়েক সপ্তাহব্যাপী একটি বিশাল হামলা খুব শিগগিরই শুরু হতে পারে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হচ্ছে, সংঘাতটি গত মাসে ভেনেজুয়েলায় চালানো একদিনের অভিযানের চেয়ে বরং একটি যুদ্ধের মতো হওয়ার সম্ভাবনা বেশি। একই সূত্র এক্সিওসকে জানিয়েছে যে এটি সম্ভবত একটি যৌথ মার্কিন ইসরায়েলি আক্রমণ হবে, যার পরিধি গত জুনের ১২ দিনের যুদ্ধের চেয়েও ব্যাপক হবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে, যেখানে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন। যদিও উভয় পক্ষই বলেছে যে আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে যে এখনও উল্লেখযোগ্য দূরত্ব রয়ে গেছে।